জানি না কেন আমার শ্বশুর রোজ রাতে আমার ননদের ঘরে যেত। এর কারণ জানার জন্য একদিন আমি রাতে লুকিয়ে লুকিয়ে আমার ননদের ঘরে যাই। তারপর আমি যা দেখি সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটিটাই যেন সরে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার শ্বশুর আমার ননদের সাথে। আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায়, মেয়েরা পর হয়ে যায়, আর যেই বাড়িতে তারা বউ হয়ে যায় সেখানে তাদের বাড়ি মেয়ের মতো ভালোবাসা দেওয়া হয় না। তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম। আমি খুব ভালো শ্বশুর বাড়ি পেয়েছিলাম। আমার শ্বশুর বাড়িতে মাত্র 3জন লোক ছিল, আমার স্বামী, আমার শ্বশুর আর আমার ননদ। আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন, তিনি খুব নরম মেজাজের ছিলেন। উনি খুব কম কথা বলতেন, আর যখনই কথা বলতেন খুব আস্তে আস্তে কথা বলতেন। ওনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি। আজ আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে আমার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলাম। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়। আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিকমতো বাড়ি আসতে পারবে কিনা। তখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার বিদ্যুতে খুব ভয় লাগে। আমার বিয়ের পর এই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায়। আমি ভেবেছিলাম যে বিয়ের প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি আমার স্বামীর সাথে খুব এনজয় করব, কিন্তু তা আর হলো না। কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে ফোন করে জানায় যে রাস্তায় খুব পানি জমে গেছে, তাই সে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না। আজ রাতটা সে তার অফিসে কাটাবে। এটা শুনে আমি একটু ঘাবড়ে যাই। আমি গিয়ে আমার শ্বশুর মশাইকে জানাই যে তিনি আজ বাড়ি আসতে পারবেন না। বাবা বললেন, কোনো ব্যাপার নয় বোমা, তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার ঘরে চলে আসি, কিন্তু একা একা ঘরে আমার খুব ভয় করছিল। বাহিরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ঘরের এক কোণায় জড়সড় হয়ে বসেছিলাম। বিদ্যুতের আওয়াজে আমার খুব ভয় লাগে। সারা রাত আমি এভাবে একা কি করে কাটাবো। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ভাবি, আমি যদি আজ রাতটা আমার ননদ সীমার ঘরে গিয়ে কাটাই তাহলে কেমন হয়। সেও তো তার ঘরে একা আছে, ভালোই হবে, আমরা দুজন গল্প করতে করতে রাতটা কাটিয়ে ফেলবো। এই ভেবে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি। আমার ননদের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর আমার ঘর ছিল ফার্স্ট ফ্লোরে। আমার শ্বশুর মশাইয়ের ঘরটাও নিচতলায় ছিল, আর ফার্স্ট ফ্লোরে তখন আমি ছাড়া আর কেউ ছিল না। চারদিকটা খুব নিরিবিলি লাগছিল। ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গিয়েছিল, তাই ফ্লোরটাও খুব অন্ধকার ছিল। আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। আমার গায়ে কাঁটা দিচ্ছিল। কোনো রকমে আমি সিঁড়ি ভেঙে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছাই, আর আমার ননদের ঘরের দিকে চলে যাই। তার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না, তাই আমি খুব সহজেই সেটা খুলে ফেলি আর ভেতরে ঢুকে পড়ি। ঘরের ভিতরে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার চোখ কপালে উঠে যায়। প্রথমে আমার বিশ্বাস হয় না, মনে হয় আমি ঠিক দেখছি তো, কিন্তু এটাই বাস্তব। আমার ননদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার কান্নার আওয়াজ আমার কানে আসে। সে কাঁদতে কাঁদতে আমার শ্বশুরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন আমার শ্বশুরকে দেখে আমার একটা পিশাচ মনে হচ্ছিল, যে আমার ননদের উপর অত্যাচার করছে। আমি ভাবি, একজন বাবা তার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারে। অনেক বছর হলো আমার শাশুড়ি মা মারা গেছেন। কে জানে আমার ননদের উপর কবে থেকে এই অত্যাচার চলছে। আজ আমি বুঝতে পারি যে আমার ননদ কেন সবসময় চুপচাপ আর ভয়ে ভয়ে থাকে। আমার নাম রেশমি। 4 মাস হলো আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি। আমার স্বামী আমাকে একটা বিয়ে বাড়িতে দেখেছিলেন, আর আমাকে দেখে তার পছন্দ হয়ে যায়। তারপর সে বিয়ের প্রস্তাব পাঠায় আমার বাড়িতে। আমার বাবা মা তিনের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে যে তার একটা নিজস্ব ব্যবসা আছে, নিজের বাড়িও আছে, আর তার পরিবার খুব ছোট। আমার বাড়ির লোকেরা এই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের আগে আমরা অনেকবার ফোনে কথা বলি আর একে অপরকে জানার চেষ্টা করি। 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের আগে আমি লোকের মুখে শুনেছিলাম যে শ্বশুরবাড়িতে যদি একটা অবিবাহিত ননদ থাকে তাহলে সংসার করা আরও কঠিন হয়ে যায়, কারণ ননদরা স্বামী আর শ্বশুরের খুব আদরের হয়, তাই তারা তার সব আবদার মেনে নেয়। কিন্তু সীমা অন্য ননদের মতো একেবারেই ছিল না। সে খুব চুপচাপ ছিল আর দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে বসে থাকতো। আমি যখন তাকে ডাকতাম তখন সে এসে আমাকে কাজে সাহায্য করে, আবার তার ঘরে চলে যেত। মাঝে মাঝে তো আমাকে তাকে খাবার জন্য বারবার ডাকতে যেতে হতো। সেই ঘর থেকে বেরই হতে চাইতো না। আমার শ্বশুরমশাই ওর খুব খেয়াল রাখতেন। কখনো খাবার না খেতে চাইলে বাবা তাকে নিজে হাতে খাইয়ে দিতেন, কিন্তু আমার ননদ তার বাবার সাথে সবসময় খারাপ ব্যবহার করত। বাবা তার জন্য কিছু কিনে আনলে সে এমন ব্যবহার করত যেন মনে হতো সে বাবার থেকে কোনো জিনিস নিতে চায় না। সে বাবার সাথে সবসময় রেগে কথা বলতো।
একদিন রাতে আমি নিতিনকে জিজ্ঞেস করি, তোমার বোন সারাদিন তার ঘরে বসে থাকে কেন? সে কারোর সাথে কথা বলে না। নিতিন বলে, ও বরাবর এইরকম ছিল না, মা মারা যাওয়ার পর থেকে এইরকম হয়ে গেছে। আগেও সবার সাথে খুব ভালোভাবে মিশতো, আজকাল ও নিজের মতন থাকতেই ভালোবাসে। তুমি ওর সাথে বেশি কথা বলতে যেও না। আমি ভেবে দেখি সেটাই ভালো হবে। এমনিতে আমার ননদ আমার জন্য কোনো সমস্যা সৃষ্টি করতো না, তার জন্য আমার শ্বশুরবাড়িতে কোনো অসুবিধা হয়নি। আমি বন্ধুদের মুখে শুনেছিলাম যে ননদরা বৌদিদের একদম পছন্দ করে না, তারা ভাবে অন্য বাড়ি থেকে এসে যে আমার বাড়িতে কেন হুকুম চালাবে। আমি শ্বশুরবাড়িতে আসার আগে এটাই ভেবেছিলাম যে সীমাকে নিয়ে আমার সমস্যা হতে পারে, কিন্তু এখানে এসে দেখি সীমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, সে নিজের মতন থাকে। আমি ঠিক করি যে আমি আর ওর সাথে নিজের থেকে কোনো কথা বলতে যাব না। আমি আমার মাকে সীমার ব্যাপারে বলি, মা বলে, তুই অনেক ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস, এটা তোর সৌভাগ্য। কারো ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাস না, নিজের স্বামীকে নিয়ে সুখে থাক। আমি ভেবে দেখি মা ঠিকই বলেছেন। তারপর থেকে আমি আর সীমাকে নিয়ে মাথা ঘামাতাম না। বিকেল হলে আমি খাওয়া দাওয়া সেরে উপরে আমার ঘরে চলে যেতাম, আর আমি সারা রাত নিচে নামতাম না। বাড়ির মধ্যে আমার আর নিতিনের একটা আলাদা দুনিয়া ছিল। আমরা একে অপরকে নিয়ে খুব সুখে ছিলাম, তাই আশেপাশে কি হচ্ছে সেটা আমাদের চোখে পড়েনি। একদিন আমার শ্বশুরমশাই বাহির থেকে সবার জন্য খাবার কিনে আনেন। উনি নিজের হাতে সীমাকে খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু সীমা রেগে বলেন, আমি খাবো না। বাবা জোর করে তাকে খাওয়াতে নিয়ে যান। আমি দূর থেকে বসে বসে সব দেখছিলাম। হঠাৎ সীমা রেগে মেগে খাবার ছেড়ে নিজের ঘরে চলে যায়। বাবা লক্ষ্য করেন যে আমি সবটা দেখছি। বাবা আমাকে বলেন, আমার মেয়ে আমার উপর খুব রেগে আছে। ও আমার উপর খুব রাগ করে, কারণ ওর মনে হয় যে আমি যদি ওর মায়ের আরও ভালোভাবে চিকিৎসা করাতাম তাহলে ওর মা বেঁচে যেত। কিন্তু ওর মায়ের আয়ু এতটুকুই ছিল। আমি তাকে সুস্থ করার অনেক চেষ্টা করেছিলাম, অনেক টাকা আমার খরচ হয়ে গিয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। ও চলে যাওয়ার পর আমিও খুব ভেঙে পড়েছিলাম। আর আমার মেয়ে আমার উপর রাগ দেখিয়ে তার মাকে হারানোর দুঃখ মেটায়। আমি বাবার চোখে জল দেখতে পাই, ওনাকে দেখিয়ে আমার মায়া হয়। আমি বাবাকে বলি, আপনি চিন্তা করবেন না বাবা, সময়ের সাথে সাথে সীমা ঠিক বুঝতে পারবে যে এতে আপনার কিছু করার ছিল না। তারপর বাবা খাবারটা নিয়ে সীমার ঘরে চলে যান। আমি সবার জন্য রাতের খাবার তৈরি করি। রান্না সেরে আমি একবার ভাবি যে আমার ননদ আর বাবার সাথে বসে গল্প করি। তারপর ভাবি যে বাবা মেয়ের মাঝখানে আমার যাওয়াটা ঠিক হবে না। আমি নিজের ঘরে চলে যাই। তারপর থেকে এটা রোজকার রুটিন হয়ে যায়। রোজ আমার ননদ তার বাবার উপর রাগ দেখায়, আর আমার শ্বশুরমশাই তার রাগ ভাঙানোর চেষ্টা করতেন। মাঝে মাঝে আমার মনে হতো যে আমার ননদ খুব ভাগ্যবতী, যে সে এত ভালো একজন বাবা পেয়েছে। সে তার সব আবদার মেনে নেয়, তার মেয়ে যা চায় বাবা তাই এনে দেয়। আমার বাবা কখনো আমাদের এত আবদার মানেননি। আমি আমার মা বাবার 3 নম্বর মেয়ে ছিলাম, কিন্তু এমনটা নয় যে আমাদের বাবা আমাদের ভালোবাসতেন না, কিন্তু তিনি সবসময় আমাদের থেকে দূরত্ব বজায় রাখতেন। কখনো আমাদের কোনো কথা বলার হলে তিনি আমাদের মায়ের মাধ্যমে সেটা বলে পাঠাতেন। শ্বশুরবাড়িতে এসে বাবা মেয়ের এমন সুন্দর সম্পর্ক দেখে আমার একটু হিংসেই হতো, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ভালোবাসার পেছনে যে কী উদ্দেশ্য ছিল সেটা আজ ঝড় বৃষ্টি না হলে আমি কোনোদিন জানতেই পারতাম না। আমি সেদিন নিজের চোখে দেখি আমার শ্বশুরমশাই তার মেয়েকে ধর্ষণ করছেন। সেদিন আমি বুঝতে পারি যে তিনি তার মেয়েকে নিজের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করেন। সীমা কেন তার বাবার উপর রেগে থাকতো, আজ আমি সবটা বুঝতে পারি। সীমার কান্নার আওয়াজে গোটা ঘর কাঁপছিল। হঠাৎ আমার শ্বশুর খেয়াল হয় যে ঘরে কেউ একজন এসেছে। তিনি সীমাকে ছেড়ে আমার দিকে তাকান। আমাকে দেখে ওনার হুঁশ উড়ে যায়। উনি ভাবেননি যে রাতের বেলা এই সময় আমি সীমার ঘরে আসতে পারি। উনি ভেবেছিলেন রোজকার মতন আমি আমার ঘরেই থাকবো। আমাকে দেখে উনি ঘাবড়ে গিয়ে বলেন, বোমা তুমি এখন এখানে, কোনো দরকার আছে? আমি তাড়াতাড়ি গিয়ে সীমার হাতটা ধরে তাকে ওখান থেকে সরিয়ে ফেলি, আর নিজে আমার শ্বশুরমশাইয়ের সামনে গিয়ে দাঁড়াই। আমি বলি, আপনার লজ্জা করে না আপনার মেয়ের সাথে এমন কাজ করতে? আপনি তো বাবার নামের একটা কলঙ্ক। আপনার মতন বাবা যেন কোনো মেয়ে কখনো না পায়। সীমা যখন আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল, আমার শ্বশুরমশাই বলেন, বৌমা তোমার কোথাও ভুল হচ্ছে। সীমা নিশ্চয়ই আমার বিরুদ্ধে তোমার কান ভাঙিয়েছে, তাই তুমি আমাকে